সে এটাকে বিক্রি করে দেয়। এই বিক্রি করার মধ্যে ১ হাত, ২ হাত, ৩ হাত বিক্রি হওয়ার পরে কাজের মানটা কমে যায়। বাংলাদেশ জাতীয় সংসদের ২৭৪ নম্বর নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর ১ আসনের আলোচনায় ভিন্নমতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে লক্ষ্মীপুর ১ আসনের আলোচনায় আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, সংসদ সদস্য লক্ষ্মীপুর ১। স্বাগতম আপনাকে। আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন, খুব সুন্দর করে বললেন। আপনার আসনের মানুষ কেমন আছে? এই মুহূর্তে একটু মানে ঝড় বৃষ্টি, তারপরে আপনার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত ভঙ্গুর। কিছুটা কষ্টে আছেন। তো সার্বিকভাবে আলহামদুলিল্লাহ এইভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আরকি। সম্প্রতি ঘটেছে এমন কোনো বিষয় আছে যেটি আপনার মাথা থেকে সরছে না? সম্প্রতি আসলে আমি নির্বাচনের আগেই মাদকের বিরুদ্ধে আমি সর্বাত্মক একটা যুদ্ধ ঘোষণা করার ঘোষণা দিয়েছি। নির্বাচন হওয়ার পরও আমি মাদকের বিরুদ্ধে খুব একেবারে জিরো টলারেন্স। আপনার মাদক আসলে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে আমাদের একেবারে কিশোর তরুণরা যেকোনোভাবে হোক একটা সহজলভ্যতার কারণে মাদকটা হাতের কাছে পেয়ে একেবারে ধ্বংসের শেষ সীমানায় চলে যাচ্ছে। এই বিরুদ্ধে আমার যুদ্ধ। এই যুদ্ধে আমাকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হচ্ছে আরকি। সবচেয়ে কোন বিষয়টা বললে আপনার আসনকে মানুষ চিনে? আমাদের রামগঞ্জটা আগে থেকে ব্রিটিশ আমল থেকেই খুবই সুপরিচিত একটা এরিয়া, জায়গা। তারপর বিশেষ করে আপনার পাকিস্তান আন্দোলনের আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান আন্দোলনের পক্ষে আমাদের রামগঞ্জ, বিশেষ করে আমার যে জন্মভূমি গ্রামটা করপাড়া, এই করপাড়া গ্রামে একটা ব্যাপক ভূমিকা আছে এই পাকিস্তান সৃষ্টি আন্দোলনে। একেবারে ডাইরেক্ট অ্যাকশনের ভূমিকা তারা পালন করেছে। তো সেই হিসাবে একটা রাজনৈতিক সচেতন এবং ব্রিটিশ আমলেই একদম অত্যন্ত একটা শিক্ষিত একটা জনগোষ্ঠী, জনপদের এই এলাকাটা রামগঞ্জ। তো রামগঞ্জ বলতেই সারা বাংলাদেশের মানুষ খুব সমীহের এক সাথে নামে চিনে। চিনে যায়। সেই সাথে যদি সম্ভাবনার কথা প্রশ্ন করি যে কি ধরনের সম্ভাবনা আছে আপনার আসনে? আমার আসলে সম্ভাবনা আছে মানে আমাদের ব্যাপক জনশক্তি আছে। এই জনশক্তিকে আমরা জনসম্পদে যদি রূপান্তরিত করতে পারি। ইতিমধ্যে আমাদের ব্যাপক সংখ্যক মানুষ দেশের বাইরে আছেন। তারা দেশের বাইরে থেকে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, নিজে সমৃদ্ধ হচ্ছেন, পারিবারিকভাবে সমৃদ্ধ করতে পারছেন। আর পাশাপাশি আমাদের এলাকার মানুষজন অত্যন্ত কর্মঠ। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমাদের রামগঞ্জের মানুষজন ঢাকা শহরের বিভিন্ন জায়গার চালিকা শক্তি। তারা আপনার কাগজের ব্যবসায় তারপর তারা বিভিন্ন ব্যবসাতে মানে খুব ভালো করছেন এবং প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে। আপনারা জানেন যে ঢাকার একটা আছে বঙ্গবাজার। এই বঙ্গবাজারে ৮০% ব্যবসায়ী হলো যে রামগঞ্জের। তারা এখানে আসে, কাজ শিখে, ব্যবসা-বাণিজ্য করে নিজে উন্নত করছে, দেশকে উন্নত করছে। আপনি এখন সংসদ সদস্য। আপনি নির্বাচিত হওয়ার পরে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আপনার পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন? আমি ১ম এই যেটা বলছি, আমি যোগাযোগ ব্যবস্থাটাকে আরও সহজ করার চেষ্টা করছি। আমি যত দ্রুত সম্ভব আমাদের এলাকার লোকজন যেন ঢাকায় আসতে পারে, সে ব্যাপারে কিছু প্রতিবন্ধকতা আছে, আমি সেগুলো চেষ্টা করছি। আর আমি শিক্ষা প্রসারের জন্য আমি কয়েকটি পদক্ষেপ নিচ্ছি। আমার মাথার মধ্যে সার্বক্ষণিকভাবে ঘুরপাক খাচ্ছে যে আমি গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে আমি কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যদি আমি রামগঞ্জে করতে পারি, কৃষিভিত্তিক, তারপরে নার্সিং ভিত্তিক, এগুলো নিয়ে আমি সার্বক্ষণিকভাবে চিন্তা করছি, চেষ্টা করছি। পাশাপাশি আপনার চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করা, এই ব্যবস্থাটা উন্নত করার জন্য আমি চেষ্টা করছি। এই দুটো বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করছি এবং আমি আশাবাদী যে আমি এই দুটো জিনিস আমি কাজ করতে পারব। আজকের মোহাম্মদ শাহাদত হোসেন আর এই দায়িত্ব গ্রহণ করার আগের মোহাম্মদ শাহাদত হোসেনের মধ্যে পার্থক্য কতটুকু তৈরি হয়েছে? আমি একদম সামান্যতম পার্থক্য খুঁজে পাই না। আমি একেবারেই কোনো মানে পার্থক্য খুঁজে পাই না। আমি মনে করি যে আমি যে ইতিমধ্যে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এই যে এত মানে মানুষের সম্মান, ভালোবাসা মানে আমি পাচ্ছি, মানুষ আমাকে অত্যন্ত ভালো বলছে এবং একটা ক্ষমতাসীন একটা রাজনৈতিক দলের সংসদ সদস্য, এটার একটা মানে উত্তাপ, এটা আমার মধ্যে মোটেই ছড়াচ্ছে না। আমি খুবই সাধারণ জীবনযাপন
করছি এবং এখন পর্যন্ত খুবই সাধারণভাবে সবার সাথে কথাবার্তা বলছি। আমার এখন মধ্যে পর্যন্ত এখন পর্যন্ত এবং মানে হ্যাঁ, আমি আল্লাহর কাছে কায়মনোবারকে প্রার্থনা করি যে আমার মধ্যে যেন আপনার কোনো যেন অহংকার বোধ সৃষ্টি না হয়। আমার মধ্যে যেন আপনার কোনো ধরনের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কোনো আচরণ যেন আমি কখনোই না করি। আমি একজন মাটির মানুষ হিসেবে আমি মাটির সাথে মিশে থাকতে চাই। বা এখন বর্তমানে ২০২৬ সাল এবং আপনি এখন সংসদ সদস্য। আপনার আসনের মানুষ আপনার কাছে যখন আপনার সঙ্গে দেখা হচ্ছে আসলে কি ধরনের প্রত্যাশা করছে বা এখন সবচেয়ে বেশি কি চাচ্ছে আপনার কাছে? আমার কাছে যেটা বেশি চাচ্ছে সবচেয়ে বেশি সেটা হলো যে আসলে বিগত ১৭ বছর যাবৎ কোনো অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। আপনার এই বিশেষ করে মানে অবকাঠামো উন্নয়নের পর রাস্তাঘাটের উন্নয়ন এই দুটো জিনিস সবচাইতে বেশি চাচ্ছি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকগুলো ধসে পড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোর মানে 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 এটার ভবনের অবস্থা জরাজীর্ণ। এই জিনিসগুলো আমার কাছে চাচ্ছে। লাস্ট কবে আপনি আপনার আসনের একজন সাধারণ মানুষের সঙ্গে বসে সরাসরি কথা বলেছেন এবং সে আপনাকে কি বলেছে? আমি প্রতি সপ্তাহেই আমি গ্রামে যাই। প্রতি সপ্তাহে গ্রামে যাই আমি। প্রতি উইকেন্ডে আমি গ্রামে যাই, সবার সাথে কথা বলি, সাধারণের সাথে আমি মিশি। সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং তারা আমার কর্মকাণ্ডে খুবই সন্তুষ্ট। বিশেষ করে আমি মাদকের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স, আমি সন্ত্রাসের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এই জিনিসগুলো আমি আমার মানে সাধারণ মানুষকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আমার আন্তরিকতা এই ব্যাপারে প্রশ্নাতীত, তারা সেটা বুঝতে পেরেছে। এবং একজন সাধারণ মানুষ আমাকে প্রাণ ভরে দোয়া করছেন এবং তারা চান যে আমি তাদের মানে সফল হই, সেই জিনিসটা তারা চান। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি কি একটি বিষয় আমাদেরকে বলবেন যে আপনার একটি সিদ্ধান্ত আপনার আসনের মানুষ তথা সাধারণ মানুষের জন্য কিভাবে প্রভাব ফেলে সরাসরি? না, আমার যেকোনো সিদ্ধান্ত আমি দেখুন এখন আমাদের দেশের মধ্যে আপনার বিভিন্ন রকমের সমস্যা। ১ম সমস্যা হলো পারিবারিকভাবে বিভিন্ন রকম মানুষ সংকটে ভোগে। তারপরে জায়গা জমি নিয়ে সংকট আছে। আমি এগুলো নিজে এড়িয়ে চলার চেষ্টা করি। আমার নেতাকর্মীদেরকে বলি এগুলো আপনার নিঃস্বার্থভাবে কাজগুলো করে দেওয়ার জন্য। সালিসের নামে কোনো বাণিজ্যের ব্যাপারে আমি খুব কঠোর অবস্থানে। বিগত সরকারের আমলে এটা একটা সালিস বাণিজ্য, এটা নেতাদের আয়ের একটা রাস্তা হয়ে গেছে আরকি। তারা দিনের পর দিন মানুষকে এটা ভোগান্তি দিত। এই ভোগান্তিটার থেকে আমি মানুষকে মুক্ত করতে চাই। আর আমার একটা সিদ্ধান্ত, আমি মনে করি আমি যদি রামগঞ্জের যাতায়াত ব্যবস্থাটা বিশেষ করে গরিপুর থেকে হাজীগঞ্জ, রামগঞ্জ সড়কটাকে যদি আমি 4 লেনে উন্নত করার ব্যাপারে ইতিমধ্যে আমি আমার সমস্ত চেষ্টা করেছি। এটা বাস্তবায়নের পক্ষে। আমাদের প্রশ্নটা ছিল যে আপনার একটি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কথা আপনি বললেন। আপনি দায়িত্ব গ্রহণের আগে অথবা পরে হুম। এমন কোনো সিদ্ধান্ত কি আপনি নিয়েছেন যে সিদ্ধান্তের দ্বারা আপনার আসনের মানুষ বা কোনো মানুষ কষ্ট পেয়েছে বা ভুল সিদ্ধান্ত ছিল? এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছেন না, কখনো? আমি আ স্মৃতিতে নেই। না, আমি এমন কোনো সিদ্ধান্ত নিইনি যে সিদ্ধান্তের কারণে আমার সাধারণ মানুষ কোনো কষ্ট পাবে বা তাদের কোনো দুর্ভোগের কারণ হবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত আমি নিই নাই এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত কখনোই আমি নেব না। ধন্যবাদ। আপনার আসলে সবচেয়ে পিছিয়ে পড়া সম্প্রদায় কারা বা পিছিয়ে পড়া মানুষ কারা? না, আমাদের এখানে পিছিয়ে পড়া সম্প্রদায় বলতে আ ধরেন যারা আছেন আ কৃষকরা একটু পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে আছেন। কারণ আমাদের এখানে এক ফসলি জমির সংখ্যাই বেশি। আ আমি আ বেশ কিছুদিন যাবৎ প্রচেষ্টা চালাচ্ছি যে আমরা কৃষিকে বহুমুখীকরণ করার ব্যাপারে। আমরা যদি আ গত আপনার আমরা ঈদে দেখেছি যে আমরা কোরবানির পশুতে আমরা স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি এখন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমরা যদি আপনার হাঁস, মুরগিতে আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হতে পারি, আমরা যদি মাছে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে মোটামুটি আমরা একটা বিপ্লব ঘটাতে পারবো। এবং এই ব্যাপারটা নিয়ে আমি খুব জোর দিচ্ছি যে আপনার আসনের কয়েকটা সমস্যার কথা বলবেন। আমার আসনের মূল সমস্যাটা আসলে যে সমস্যাটা আমাদের খুব বেশি পীড়িত করছে এখন, সেই আসল সমস্যাটা হলো মাদকের সমস্যাটা। মাদকটা একেবারেই আ হঠাৎ করে সমাজের একেবারে নিম্নস্তরে পৌঁছে গেছে এবং এটা বিস্তারটা খুব বেশি রোধ করে ফেলেছে। তো এই ব্যাপারে আ প্রশাসনের পক্ষ থেকে এককভাবে মাদককে নির্মূল করা সম্ভব না। এটা আসলে আমার জন্য এখন একটা বড় সমস্যা। অন্য অনেক নির্বাচনী এলাকার অনেকগুলো সমস্যা থাকে। কারো নদী ভাঙ্গনের সমস্যা থাকে। প্রায় বা অনেকেরই অনেকগুলো আসনে আমি দেখছি এমপিরা নদী ভাঙ্গনের কথা বলে। আমার এখানে নদী ভাঙ্গনের কোনো সমস্যা নাই। আমার এখানে বড় কোনো ধরনের সমস্যা নেই।
শুধু মাদকটাকে মাদকটাকেই এখন আমি এটাকে চিহ্নিত করেছি এবং এটাকে আমি সমাধান করতে পারলে একটা সুন্দরভাবে, এবং যেন স্কুল থেকে ছাত্ররা ঝরে পড়তে না পারে। এখন প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে মানে কিছুটা গলদ আছে। এই গলদটাকে দূর করে আমি সবাইকে স্কুলমুখী করতে চাই, যেন শতভাগ আমি আমার এলাকাকে শিক্ষিত করতে পারি। এই মাদকের যে সমস্যাটা বললেন, আরো যদি কোনো সমস্যা থেকে থাকে, এর মধ্যে কি আপনার একক সিদ্ধান্তে এইটা নির্মূল করা সম্ভব, নাকি সিদ্ধান্তের জন্য অন্য না, কোনো? এটা মাদকটা আমি একক উপন্যাস পড়াশোনা, এটার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এটার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সেদিন আপনার শিক্ষক, তারপর মসজিদের ইমাম, ব্যবসায়ী, তারপরে সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন সমাজের সমস্ত প্রতিনিধিদেরকে নিয়ে বসেছি এবং তাদেরকে সচেতন করছি। এর পাশাপাশি আমি আপনার খেলাধুলার ব্যাপারে আমি যথেষ্ট উৎসাহ মানে দিচ্ছি এবং আপনার সেখানে একটা ইনডোর গেমস মানে কমপ্লেক্স করার ব্যাপারে আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি। একটা কালচারাল সেন্টার করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। একটা মিনি স্টেডিয়াম করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। একটা নার্সিং ইনস্টিটিউশন ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। আমি আপনার মাদককে মোকাবিলা করতে চাই খেলাধুলার মাধ্যমে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে সমস্যার কথাগুলো বললেন, এটি তো আসলে আজকের একদিনের সমস্যা না। এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। কিন্তু এটা আসলে এই সমস্যাটার সমাধানে আসলে বাধা কোথায়? মানে কেন এতদিনে এগুলা নির্মূল করা সম্ভব হয়নি? এটা আন্তরিকতার অভাব, কমিটমেন্টের অভাব। এটা ১৪ বা ৮ সালের পর থেকে যারা এমপি হয়েছেন তারা কিন্তু জনগণের প্রতি কোনো কমিটমেন্ট ছিলেন না তাদের প্রতি। বা ৮ সালের পরে যিনি এমপি হয়েছেন তিনি তো বিরোধী দলের ছিলেন। তার পক্ষে সেটা করা সম্ভব হয়নি। ১৪ সালের পর থেকে বিনা ভোটে নির্বাচনের যে যারা হয়েছেন তারা তাদের ব্যবসা-বাণিজ্যকে সম্প্রসারণের জন্য তারা কাজ করেছেন। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেছেন। এলাকার উন্নয়নের জন্য কাজ করেন নাই। নির্বাচনের আগে আপনি মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন? আপনি আপনার কথায় উল্লেখ করেছেন যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি মানে কয়েকটা প্রতিশ্রুতি। প্রথম কথা একটা প্রতিশ্রুতি দিয়েছি মাদকের বিরুদ্ধে আমার সর্বাত্মক যুদ্ধ ঘোষণা থাকবে। দ্বিতীয়ত বলেছি এখানে দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থা আমি কায়েম করব। চাঁদাবাজ মুক্ত একটা ব্যবস্থা একটা কায়েম করব। চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য এগুলোর বিপক্ষে এবং একটা মানবিক গ্রামগঞ্জ আমি গড়ে তুলব। এই ছিল আমার কমিটমেন্ট এবং অবকাঠামোর উন্নয়নের কমিটমেন্ট তো আছেই। প্রত্যেকে যখনই গিয়েছি প্রত্যেকে অবকাঠামোর উন্নয়নটা চেয়েছে এবং ইতিমধ্যেই মোটামুটি একটা একটা আপনি যদি বলেন যে একটা উন্নয়নের জোয়ার একটা সৃষ্টি করতে পেরেছি এবং এই বর্ষাকালটার পরেই দৃশ্যমান বেশ কিছু উন্নয়নের কাজ হবে। এই অনেকগুলো কাজ এই ৪ মাসের মধ্যে কি দৃশ্যমান কোনোটা বলতে পারবেন? দৃশ্যমান বিশেষ করে আপনার বা ছোটোখাটো রাস্তাঘাটগুলো হচ্ছে, ব্রিজগুলো টেন্ডার হয়ে গেছে, বড় বড় রাস্তা টেন্ডার হয়ে গেছে। তারপরে বড় রাস্তার টেন্ডার আটকে ছিল সেই টেন্ডারটাকে মানে মুক্ত করে কাজটা শুরু করে দিতে পেরেছি। একটি উদাহরণ এবং জায়গা সহ বলবেন। যেমন আমি বা সোনাপুর রাস্তা থেকে আপনার জিয়া চত্বর পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা টেন্ডার হয়ে যাওয়ার পরেও সেটা মন্ত্রণালয়ের মধ্যে আটকে ছিল ফাইলটা। আমি মন্ত্রণালয়ে ২ বার গিয়েছি। পরবর্তীকালে মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে মন্ত্রী মহোদয়কে বলছি, "কী ব্যাপার মন্ত্রী মহোদয়, আমার ফাইলটা এখনও ছাড়ছেন না কেন?" একদিনের মধ্যেই সেই ফাইলটা ছাড়া হয়েছে। তারপরে ধরেন এরপর আছে কি আপনার ১২ কোয়ার্টার দেওয়া। প্রধানমন্ত্রীর সামনে বলছেন কেন, যেন দ্রুত হয়ে যায়? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সামনেই দেখলাম যে যোগাযোগ মন্ত্রী এবং সেখানেই তখন আমি ওনাকে বললাম যে, মাননীয় যোগাযোগ মন্ত্রী আমার ফাইলটা কিন্তু এখনও কিন্তু আপনার আপনার টেবিলে আটকে আছে। তখন তিনি সাথে সাথেই কিন্তু পরের দিনই দেখলাম যে এটার অর্ডারটা হয়ে গেছে। এরপর হলো যে আমার ঠিকাদার খুঁজে বের করা। ঠিকাদার আমি খুঁজে পাচ্ছি না। এই ঠিকাদার ওর কাছে বিক্রি করছে, ওই ঠিকাদার ওর কাছে বিক্রি করছে। এই অবস্থার মধ্যে তারপর তখন আমি টিওনো সাহেবকে বললাম, ডিসি সাহেবকে বললাম যে ঠিকাদারকে বলেন, ঠিকাদার বিভিন্ন রকমের রাজনৈতিক পরিচয় দেয়। আমি বললাম যে, "ভাই আমার বাপ হলো, আমি আপনাকে ছাড়বো না। কাজ আপনাকে করতেই হবে।" এবং আমি আপনার টিওনোকে বললাম যে, "তাকে আল্টিমেটাম দেন। এই দিনের মধ্যে কাজটা শুরু না করলে তারপর তার জায়গা হবে কিন্তু জেলখানায়।" তো সে শুরু করেছে, তার মধ্যে বর্ষা এসে গেছে। তো বর্ষায় কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছি। আমি নিজেও লজ্জা পাচ্ছি। কিন্তু আসলে এখন এই প্রকৃতির সাথে তো লড়াই করে কাজটা করা যাবে না। কারণ এটা আরসিসি ঢালাই। আরসিসি ঢালাই করতে গেলে আমাদের জনগণকেও একটু সহ্য করতে হবে কষ্টটা। আর এখানে অপপ্রচারটা না চালিয়ে, ট্রল না করে একটু ধৈর্য ধরতে হবে। কাজ হবে ইনশাল্লাহ। এর মধ্যে কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? যে কাজগুলো শুরু করেছেন সেগুলো তো হবে। যে কমিটমেন্ট গুলো দিয়েছিলেন, যে বাস্তবায়নে কি কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? না, চ্যালেঞ্জটা বললাম যে কি কিম্বুত কিমাকার একটা মানে ক্রয় পদ্ধতি যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে করেছেন, যে ইজিপির নামে একটা আমরা অচেনা অজানা কেউ একজন সেই দূরদেশ থেকেই একটা টেন্ডারে অংশগ্রহণ করলো, সে এলাকা সম্বন্ধেই জানে না, এলাকার জনবল সম্বন্ধে জানে না,
কিভাবে এখান থেকে জনবল সংগ্রহ করে কাজটা করবে এগুলো জানে না। তখন সে কী করে? সে এটাকে বিক্রি করে দেয়। এই বিক্রি করার মধ্যে ১ হাত, ২ হাত, ৩ হাত বিক্রি হওয়ার পরে কাজের মানটা কমে যায়। তারপর এমন একটা পদ্ধতি, এটা এস্টিমেট কস্ট যেটা, তার থেকে অনেকেই অনেক লেস দেন। লেস দেওয়ার পরে কাজের মান ঠিক রাখা যায় না। এই চ্যালেঞ্জগুলো আমাকে মোকাবিলা করতে হচ্ছে। আমরা আমাদের সংসদীয় কমিটির সবাই এই কথাগুলো তুলে ধরেছি। তারপরে আমরা সংসদের মধ্যে এই কথাগুলো তুলে ধরেছি। মন্ত্রী মহোদয়কে প্রতিদিন এই কথাগুলো বলছি যে ঠিকাদারদের কারণে আমরা কিন্তু ভীষণভাবে মানুষের কাছে আমরা প্রশ্নবোধক হচ্ছি। তাইলে এই পদ্ধতিটা পরিবর্তন করেন। তো সেখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে ওনারা এটাকে এই ব্যবস্থাপনাটা পরিবর্তন করে যেন আমরা স্বাচ্ছন্দ্যের সাথে আমরা উন্নয়নের কাজগুলো করতে পারি। এরপরে আর একটা জিনিস আছে যে খাল দখল করা, বুঝছেন? অনবরত খালগুলো দখল করা হচ্ছে, খালগুলো দূষণ করা হচ্ছে, খালের মধ্যে যার যখন মনে চায় বাদ দেওয়া হচ্ছে। দখল করা হচ্ছে মানে কি এখনো দখল করা হচ্ছে? মানে এখনো দখল করা হচ্ছে। কমে এসছে, পরিমাণ কমে এসছে। একটা সময় স্বৈরাচার আমলে কেউ কাউকে বাধা দিত না। প্রত্যেকেই তো লুণ্ঠনের মধ্যে ব্যস্ত। সবাই মানে কোনো না কোনো সমস্যায় আছে। কোনো না কোনো জায়গায় সেই লুণ্ঠনের সাথে জড়িত। তার সেই সৎ সাহস ছিল না। এখন আমাদের নেতাকর্মীদেরকে আমি উদ্ধৃত করছি এবং আমার নেতাকর্মীরা জানে যে যেহেতু আমি দক্ষ, যেহেতু আমি সৎ, যেহেতু আমি কর্মঠ এবং যেহেতু আমার কাজ করার স্পৃহা আছে, সুতরাং আমাকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা যাবে না এবং এসব ব্যাপারে আমার একেবারে জিরো টলারেন্স। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে বললেন যে খাল এখনো দখল করা হচ্ছে, কিন্তু আপনি তো এখন সংসদ সদস্য। জি। প্রশ্নটা তো আপনার দিকে আসে যে এখনো কেন দখল করছে বা এই চিন্তাটা কেন করছে, কারা করছে? না, যখনই খাল দখল করার একটা সংবাদের সাথে, সাথে আমি টিউনো মহোদয়কে ফোন করি। তিনি ফোর্স নিয়ে যাচ্ছেন। সেখানে আপনার ফোর্স দিয়ে সেখানে তাৎক্ষণিকভাবে সেখানে তিল করার চেষ্টা করছেন। আমরা এটাকে কমিয়ে আনার চেষ্টা করছি। আমরা এটাকে বন্ধ করে তারপর আস্তে, আস্তে, আস্তে কমিয়ে আনতে হবে। একটু সময় লাগবে। কারণ ইতিমধ্যে দখল যথেষ্ট হয়ে গেছে গত ১৭ বছরে। ১৭ বছর আবর্জনা আমরা ১৭ সপ্তাহে এটা দূর করতে পারব না। এমনকি ১৭ মাসে দূর করতে আমাদেরকে কষ্ট হবে। তবে আমরা এটা করে ছাড়বো আমরা। জবাবদিহি মানে আপনার কাছে কি? না, জবাবদিহি মানে এটা তো আমরা রাষ্ট্র পরিচালনা করছি। রাষ্ট্র পরিচালনা করতে গেলে জনগণের মানে অর্থের মাধ্যমে তো একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। জনগণের কষ্টের অর্থের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত করছে। একটা উন্নয়নের কাজে জনগণের অর্থ ব্যয় হচ্ছে। একটা আপনার যেকোনো একটা সিদ্ধান্ত, একটা প্রকল্প প্রণয়নে জনগণের অর্থ ব্যয় হচ্ছে। তাহলে এখানে যে একটা প্রকল্প যখন এই প্রকল্পটা গ্রহণ করার ক্ষেত্রে এখানে কতটা জনগুরুত্ব পাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। এটার জন্য জবাবদিহিতা করতে হবে। যেমন আমাদের পৌরসভাতে পানির জন্য একটা হাহাকার। আমি চেষ্টা করছি একটা ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করার জন্য। এটা যখন মানুষকে কথা দিয়েছি তখন মানুষ আমাকে জবাবদিহিতা করবে যে, "আপনি এটা করতে পারছেন না কেন?" আমাকেও জবাবদিহিতা করতে হবে যে, আমি চেষ্টা করছি যতটা দ্রুত সম্ভব আমি এই কাজটা করব। তারপরে পৌরসভার ট্যাক্সের ব্যাপারে, ট্যাক্সটা যেন সহনীয় পর্যায়ে থাকে। তারপরে পৌরসভাকে আরও সম্প্রসারণ করে একটা ২০ বছরের একটা পরিকল্পনার মধ্যে পৌরসভাকে পরিকল্পনার আনয়ন করা ইত্যাদি ব্যাপারগুলো আমরা জবাবদিহিতার মধ্যেই পড়ে এবং এটা সেই জবাবদিহিতার আওতায় আমি পুরো প্রশাসনকে, আপনার পুরো দলকে আমি এই জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছি। এবং তখনই তো মানুষ আসলে ভাববে যে আপনি তাদের পাশে আছেন। জি, মানুষ আগেও মানুষের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানুষের পাশে থাকব। মানুষের পাশে থাকার ব্রত নিয়েই রাজনীতিতে নেমেছি এবং সেই ব্রতই পালন করে যাব। ভিন্ন মতকে আপনি কিভাবে দেখেন? না, ভিন্ন মতকে তো অবশ্যই স্বাগত জানাই। ভিন্ন মত তো থাকবেই। রাজনীতি ভিন্ন মত থাকবে। তবে রাজনীতির ভিন্ন মতের জায়গায় উগ্রতা থাকবে না। রাজনীতির ভিন্ন মতের জায়গায় প্রতিপক্ষকে দমন, নিপীড়ন, মানে উৎপাটন, উৎখাত, এটা মানে চলতে দেওয়া যাবে না। এরকম চিন্তা করাটাও কারো জন্য সুবিধা না। ভিন্ন মত তো থাকতে হবে, যে আমাদেরকে সঠিক পথে চলতে হলে তো ভিন্ন মতটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। ভিন্ন মতটাকে গ্রহণ করতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, সেটাকে আপনার অন্তর দিয়ে বিবেচনা করতে হবে। ভিন্ন মতটাকে আপনার কোনো আপনার ভিন্নতার সাথে চিন্তা করলে হবে না। ভিন্ন মতকে মনে করতে হবে যে না, এই ভিন্ন মতটা পিছনে কোনো যুক্তি আছে কিনা আগে আমি সেটা পরীক্ষা করি। তারপরেই এরপরের সিদ্ধান্ত। আপনি কোনো ভিন্ন মত শুনে এখন পর্যন্ত নেয়া কোনো সিদ্ধান্ত আপনি পরিবর্তন করেছেন? না, ঐরকম আমি কোনো সিদ্ধান্ত ভিন্ন মানে এমন কোনো সিদ্ধান্ত নিই নাই যেটা আবার ভিন্ন মতের প্রেক্ষিতে পরিবর্তন করতে হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া। আমাদের তো সময় মাত্র ৫-৬ মাস গেল। এখন পর্যন্ত আমরা মোটামুটি সাবলীলভাবে আমরা এগিয়ে যাচ্ছি আরকি। মানুষ যদি প্রশ্ন করে জি, যে আপনার আসনের বরাদ্দকৃত টাকা বা যেকোনো সম্পদ জি।
বন্টনের ক্ষেত্রে আপনি স্বচ্ছতা মেনটেন্যান্স করছেন কিনা? মানুষ আসলে কিভাবে জানবে সেটা? এটা আমরা আ বিভিন্ন জনকে সম্পৃক্ত করছি। আমরা জানি না এটা একটা দলীয় সরকার। একটা দলীয় সরকার দলের একটা নেতৃবৃন্দ আছেন যারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত। তাদেরকেই সম্পৃক্ত করে পাশাপাশি এই যে বিলি বন্টনের পুরো ব্যাপারটা তো মূল দায়িত্বটা কিন্তু সরকারের। মানে উপজেলা প্রশাসনের। তাদের সমন্বয়ে এবং আপনার তাদের দিক নির্দেশনায় এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু প্রত্যেকটা বরাদ্দ, প্রত্যেকটা কিছু আপনার এটা বিলি বন্টন করা হচ্ছে। যেমন মাঝে, মাঝে দুস্থদের জন্য চাউল আসছেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম কাজ আসছেন। যেমন যদি ১০ কেজি চাউল, আমি বলছি ১০ কেজি চাউল ১০ কেজিই দিতে হবে। ১০ টাক যেন কম না হয়। ৩০ কেজি চাউল আমি মেপে, মেপে দেখেছি যে ওজন ঠিক আছে কিনা। অতীতে কি হতো? ১০ কেজি চাউলের জায়গায় ৫ কেজি দেওয়া হতো। এটা কিন্তু আমি একেবারে বন্ধ করেছি। এবং যে এই ব্যাপারে যে আমি আন্তরিক এবং আমি সৎ এবং এই ব্যাপারে যেন আমি যে অনমনীয়, আমি যে এই ব্যাপারে প্রচণ্ড দৃঢ়, এটা আমি আমার প্রত্যেককে আমি বুঝাতে পেরেছি। সে কারণে কেউ এটা আপনার আপনার দুঃস্বপ্ন চিন্তা করবে না যে এই ধরনের কোনো রকম কোনো কিছু করে অন্তত আমার হাত থেকে রেহাই ধন্যবাদ। পাবে না। ধন্যবাদ। আপনার দলের এমন কোনো সিদ্ধান্ত আছে যেটি আপনি আসলে একমত না? দেখুন, আমি তো দীর্ঘদিন যাবৎ যে বিএনপি জন্মলগ্ন থেকে আমি বিএনপি করেছি। ২০০১ সাল থেকে আবার বিএনপিতে ছিটকে পড়েছি। ধৈর্য ধরে লড়াই করে রাজনীতি করে গেছি। ২৬ সালে সে ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছি বিএনপি যোগদান করে। বিএনপির সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এখন পর্যন্ত বিএনপির সিদ্ধান্তের সাথে দ্বিমত করার মতো কোনো সিদ্ধান্ত বিএনপি গ্রহণ করে নাই। আর আমাদের সংসদীয় দলের সবাই আমরা মন্ত্রীদেরকে জবাবদিহি করছি। আমরা তাদেরকে প্রশ্ন করতে পারছি। এবং ইতিমধ্যে তো আপনি বুঝতে পেরেছেন যে ১৭ বছরের স্বৈরশাসনের পরে মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। রাজনীতিবিদদের মনোজগতে এক ধরনের পরিবর্তন হয়ে গেছে। আমরা কোনো কিছু আমাদের চোখের সামনে কোনো অন্যায় অবিচার হবে, চোখের সামনে আমাদের দল বিতর্কিত হবে, এ ধরনের কোনো কর্মকাণ্ডকে আমরা মানে প্রশ্রয় দেব না। আপনার আশপাশে এমন কোনো মানুষ আছে যে আপনার সঙ্গে কাজ করে সরাসরি আপনার কোনো ভুলকে ভুল বলার সাহস রাখে? আছে। আছে। আমার সাথে যারা কাজ করে তারা যারা গত প্রায় ১৫-২০ বছর যাবৎ মানে সুখে-দুঃখে আমার সাথে আছে, আমার সাথে ছিল। আমি এই অনেক চড়াই-উতরাই পার করে আজকে এমপি হয়েছি। আমার সামনের চলার পথটা এত সহজ ছিল না। আমি একটা ভিন্ন দলের ছোট্ট একটা রাজনৈতিক দল করি, ঠিকানাবিহীন অবস্থা থেকে মানে একটা বড় রাজনৈতিক দলের মনোনয়ন পাবো। এই বিশ্বাস রেখে যারা আমার সাথে কাজ করেছেন, যারা আমার ছায়াসঙ্গী ছিলেন, আমি তাদের কথা শুনি। তারা আমাকে সৎ পরামর্শ দেয় এবং তারা আমার কোনো ভুল থাকলে তারা বলে এবং আমি তখন তাদের কথাগুলোকে অবশ্যই যথাযথভাবে আমি গ্রহণ করি। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমাদের শেষ প্রশ্ন, ভিন্নমত থাকতে পারে কিন্তু রাষ্ট্রের স্বার্থে কোথায় এসে একমত হওয়া প্রয়োজন এবং সেটি বলবেন আপনার আসনের একটি ভাষায়, আপনার আসনের বা আপনার অঞ্চলের শিকড়ের ভাষায়। না, আর ভিন্নমত তো আমাদের বর্তমানে যে একটা অগণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্ত হয়ে আমরা একটা গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এই গণতন্ত্রকে যেন আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেজন্য আমরা ভিন্নমতকে তো আমরা অবশ্যই প্রাধান্য দেব। ভিন্নমতকে প্রাধান্য দেব। আর আমাদের অঞ্চলের ভাষা যেটা, আমাদের অঞ্চলের মানুষজন খুব সহজ সরল মানুষ। আমাদের অঞ্চলের মানুষজন কর্মঠ মানুষ। আমাদের অঞ্চলের মানুষ অতিথিপরায়ণ মানুষ। আমাদের অঞ্চলের মানুষ অপরকে সাহায্য করার মতো মানুষ। আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে যে, আমাদের অঞ্চলের এক ভাই যদি সচিব থাকে, আরেক ভাই যদি পিয়নও থাকেন, তখন সেই সচিব কিন্তু তার সেই ভাইকে গর্বের সাথে পরিচয় করিয়ে দেয় যে, এটা আমার ভাই। তাকে এর মধ্যে আমাদের মধ্যে পারিবারিক বন্ধন, আমাদের এলাকার মানুষের মধ্যে পারিবারিক বন্ধনটা খুবই দৃঢ় এবং একজন যদি একটা জায়গায় গিয়ে সফল হয়, তিনি কিন্তু তার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেককে এনে কিন্তু সেখানে সম্পৃক্ত করেন। আমাদের মধ্যে এই সম্পৃক্ততার বাঁধনটা খুবই চমৎকার। অঞ্চলের কি কোনো ভাষা আছে না ভুলে গেছেন আপনি? না, অঞ্চলের ভাষা তো আমি তো যখন এলাকাতে যাই, আমাদের অঞ্চলের কথা বলি। আমাদের নোয়াখালীর অঞ্চলে, লক্ষ্মীপুরের অঞ্চলের ভাষা তো আ নোয়াখালী ভাষা। আ সেটাই আমরা একটু সেটাই শুনতে চাই, আমাদের অনুষ্ঠানের এটা প্যাটার্ন। না, আমরা বলি যে, "কি বালা আছেননি?" অ্যা সেই "কি খবর?" ভাষায় আপনার আসলে মানুষের উদ্দেশ্যে কিছু বলে দেন। না, আই তো আমনে গোলাই
সবসময় চিন্তা করি, সবসময় কাজ করি। আমি চাই যে আপনারা আমারে একটা আশা ভরসা করে নির্বাচন ভোট দিচ্ছেন। আপনারা চান যে আমি আপনাদের উপকার করি, আমি আপনাদের পাশে থাকি, আপনাদের পাশে দাঁড়াই। আমি ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে আছি। আমারে আপনারা সবসময় পাবেন। আমি গত ২৮ বছর যাবৎ একটা মোবাইল ফোন ব্যবহার করতেছি। মোবাইলের সিম কোনোদিন পরিবর্তন করি নাই। আমাকে আপনারা দিনে টেলিফোন করলেও পাইবেন, রাইতে করলেও পাইবেন। যেকোনো সময় যেকোনো দরকারে আপনারা আমারে শুধু স্মরণ করবেন। আমি উড়ে যাই আপনাকে লগে খাড়াই যামু, আপনাকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব শাহাদাত হোসেন। আপনার মূল্যবান মতামত এবং সেই সাথে আপনি যে সাজেশনগুলো দিলেন, আপনার আসনের মানুষের উদ্দেশ্য বললেন, সবকিছু নিশ্চয়ই আপনার আসনের মানুষ শুনছে। দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে জানিয়ে রাখছি, যদি কোনো ধরনের কোনো মতামত থাকে এবং কোনো ভিন্ন মতামত যদি থাকে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হুম, হুম, হুম।